বন্ধুরা, কল্পনা করুন এক মুহূর্ত একজন ধনী সফল বিধবা মহিলা যার হাতে সবকিছু আছে কিন্তু হৃদয়ে শূন্যতা। সেই মহিলা তার নিজের ড্রাইভারের সাথে এক রাত কাটিয়েছেন। বিশ্বাস হচ্ছে না? এই গল্পে লুকিয়ে আছে গভীর একাকিত্ব, নিষিদ্ধ আকর্ষণ, সমাজের নির্মম বিচার, মিডিয়ার আগুন আর শেষে মানবতার অবিশ্বাস্য জয়। এই রোমাঞ্চকর, আবেগঘন, চোখে জল আনা গল্প শুনতে চাইলে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার শহরের নাম লিখে জানান এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ শেষটা আপনাকে চমকে দেবে। প্রিয়াঙ্কার বয়স তখনও 40 পূর্ণ হয়নি, কিন্তু তার চোখে বয়সের চেয়ে অনেক বেশি ক্লান্তি ঢেকে বসেছিল। স্বামী অভিজিৎ মালহোত্রার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর 3 বছর কেটে গিয়েছিল। বাইরের দুনিয়ার কাছে সে ছিল একজন সফল ও স্বাবলম্বী নারী, কিন্তু নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা ছিল শুধুই একজন একাচী মানুষ। বাংলোর সামনে গাড়ি এসে থামল। ড্রাইভার অর্জুন দরজা খুলে দিল। অর্জুন ছিল প্রায় 30 বছরের সাধারণ চেহারার একজন সৎ ও নম্র মানুষ। আজ দেরি হয়ে গেল ম্যাডাম, প্রিয়াঙ্কা গাড়ি থেকে নামতে নামতে বললেন। কোনো অসুবিধা নেই ম্যাডাম, অর্জুন মাথা নিচু করে উত্তর দিল। ঘরের ভেতর গভীর নীরবতা ছড়িয়েছিল। বিশাল দেওয়াল, দামি সাজসজ্জা, কিন্তু মানুষের কথার কোনো চিহ্ন নেই। ডিনার টেবিলে প্রিয়াঙ্কা একাই বসেছিলেন। ফোনের মিটিং, ইমেল, ফাইল সব শেষ করে ফেলেছিলেন। এখন বাকি ছিল শুধু মনের অশান্তি। হঠাৎ অভিজিৎর কথা মনে পড়ে গেল। তার হাসি, তার কথা, আর তারপর হাসপাতালের সেই সাদা করিডর। প্রিয়াঙ্কা জলের গ্লাস তুললেন, কিন্তু হাত কাঁপছিল। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ল। ম্যাডাম, আমি যাচ্ছি, অর্জুন বলল। প্রিয়াঙ্কা মাথা তুললেন। তার চোখ লাল হয়ে গিয়েছিল। একটু দাঁড়াও, তিনি বললেন। অর্জুন থমকে গেল। আজ কিছুক্ষণ বসো, প্রিয়াঙ্কা বললেন। তার গলা ভারী ছিল। অর্জুন দ্বিধায় পড়ে গেল। চাকরি আর মানবিকতার মাঝে দাঁড়িয়ে সে বলল, ম্যাডাম, আপনার যদি কিছু লাগে তাহলে শুধু কথা বলার মতো কেউ চাই, প্রিয়াঙ্কা বললেন। তারা ড্রয়িং রুমে বসলেন। 2টো চেয়ার আর মাঝখানে একটা বিশাল শূন্যতা। প্রথমে নীরবতা ছিল, তারপর ধীরে ধীরে কথা শুরু হল। প্রিয়াঙ্কা প্রথমবার কোনো কর্মচারীর সামনে নিজের মন খুলে দিলেন। নিজের ভয়, রাতের ঘুম না হওয়া আর একাকিত্বের কথা বললেন। অর্জুন শুনে যাচ্ছিল। মাঝে মাঝে শুধু এটুকু বলছিল, সব ঠিক হয়ে যাবে ম্যাডাম। রাত গভীর হয়ে এলো। রাত 12টার দিকে বাইরে বৃষ্টি নামল। প্রিয়াঙ্কা জানলা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, আজ খুব অন্ধকার। অর্জুন ঘড়ি দেখে বলল, ম্যাডাম, এই বৃষ্টিতে যাওয়া ঠিক হবে না। প্রিয়াঙ্কা চুপ করে রইলেন। সেই এক মুহূর্তে সেখানে আর কোনো বিধবা মালকিন আর ড্রাইভার ছিল না। ছিল শুধু দুজন মানুষ যারা নিজেদের একাকিত্ব থেকে পালাতে চাইছিল। সেই রাতে কি ঘটেছিল তা কখনো পুরোপুরি কাউকে জানানো হয়নি, কিন্তু এটুকু নিশ্চিত ছিল যে সকাল হতে না হতেই একটা ঝড় বয়ে গিয়েছিল। সকাল 7টার দিকে বাংলোর সামনে মিডিয়ার গাড়ি জড়ো হয়ে গেল। কেউ ছবি তুলল, কেউ গল্প বানাল। ধনী মালকিন আর ড্রাইভার এক রাত সবার জীবন উল্টে দিল। সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বলে উঠল। অর্জুনের ফোন বেজে উঠল। বাড়ি থেকে, আত্মীয়দের কাছ থেকে, গ্রাম থেকে প্রশ্ন আসতে লাগল, তুই এ কি করলি? আমাদের মুখ পুড়িয়ে দিলি। অর্জুনের মা কাঁদছিলেন। অন্যদিকে প্রিয়াঙ্কার অফিসে বোর্ড মিটিং বন্ধ হয়ে গেল। ইনভেস্টররা প্রশ্ন তুলতে শুরু করলেন। শেয়ারের দাম পড়তে লাগল। এক রাতে পুরো দুনিয়া নড়ে গেল। প্রিয়াঙ্কা নিজের ঘরে বসেছিলেন। টিভিতে নিউজ চলছিল। অ্যাঙ্কার চিৎকার করছিল, এটাই কি আধুনিক সমাজ? প্রিয়াঙ্কা টিভি বন্ধ করে দিলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আমি কোনো অপরাধ করিনি, তিনি নিজেকে বললেন। কিন্তু দুনিয়া রায় দিয়ে দিয়েছিল। সবচেয়ে বেশি আঘাত পেল অর্জুন। তাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো, না শুনে না বুঝে। কোম্পানির ইমেজ খারাপ হচ্ছে, ম্যানেজার বললেন। অর্জুন খালি হাতে রাস্তায় দাঁড়িয়েছিল। ঠিক তখনই একটা গাড়ি তার সামনে থামল। জানলা খুলল। প্রিয়াঙ্কা বসেছিলেন। অর্জুন, বসো, তিনি বললেন। অর্জুনের চোখ ভিজে এলো। ম্যাডাম, আমার জন্য আপনার... প্রিয়াঙ্কা কথা কেড়ে নিয়ে বললেন, আমরা দুজনেই মানুষ। ভুল হোক বা ঠিক, তোমাকে এভাবে একা ছাড়তে পারি না। সেই একটি বাক্যে ধনী আর ড্রাইভার ছিল না, ছিল শুধু মানবতা।
সকালের সূর্য উঠল, কিন্তু প্রিয়াঙ্কা আর অর্জুনের জীবনে অন্ধকার আরও ঘন হল। টিভি চ্যানেলে একটাই ছবি বারবার দেখানো হচ্ছিল, বাংলোর সামনে দাঁড়ানো অর্জুন আর প্রিয়াঙ্কার পুরনো একটা ফটো। অ্যাঙ্কারের গলা তীব্র, কিন্তু শব্দগুলো বিষাক্ত। ধনী মালকিন আর চাকরের সাথে টাকা কি মানুষকে যা খুশি করার অধিকার দেয়? কেউ জিজ্ঞেস করছিল না আসল সত্যটা কি। শহর থেকে দূরে এক ছোট শহরে অর্জুনের বাড়ি ছিল। মাটির দেওয়াল, ছোট উঠোন, আর দরজায় দাঁড়িয়ে তার মা। চোখে ভয় আর লজ্জা দুটোই। অর্জুন বাড়িতে পৌঁছতেই পাড়ার লোকেদের ফিসফাস শুরু হয়ে গেল। এই সেই ছেলে, ধনীর সাথে নাম জড়িয়েছে। বাপ মায়ের মাথা নিচু করে দিল। অর্জুনের বুক ভেঙে গেল। মা কিছু বললেন না, চুপচাপ ভেতরে চলে গেলেন। রাতে রান্নাও হল না। অর্জুন সাহস করে জিজ্ঞেস করল, মা কিছু খেয়েছ? মা কাঁপা গলায় বললেন, খিদে নেই রে। আসলে সেটা খিদে নয়, কষ্ট ছিল। অন্যদিকে প্রিয়াঙ্কার অফিসে পরিবেশ আরও কঠিন হয়ে উঠল। লম্বা টেবিলের চারপাশে স্যুট বুট পরা লোকজনের নজর প্রিয়াঙ্কার উপর। একজন ডিরেক্টর বললেন, ম্যাডাম, কোম্পানির সম্মান বাজি লেগে গেছে। অন্যজন বললেন, সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দিচ্ছে লোকে। তৃতীয়জন ঠান্ডা গলায় বললেন, আমাদের আপনার কাছ থেকে স্পষ্টীকরণ চাই। প্রিয়াঙ্কা সবার কথা শুনলেন। তারপর শান্তভাবে বললেন, আমি একজন বিধবা। আমি কোনো বেআইনি কাজ করিনি। সমাজ যদি এটা পছন্দ না করে, তবে সেটা সমাজের সমস্যা, আমার নয়। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কেউ এটা আশা করেনি। কিন্তু একজন ডিরেক্টর কিছু বলতে গেলে প্রিয়াঙ্কা সরাসরি তার চোখে চোখ রেখে বললেন, কিন্তু কি? মানুষ হবার অধিকার কি শুধু ধনীদের জন্য আলাদা হয়? কারো কাছে জবাব ছিল না। সন্ধে নাগাদ পরিস্থিতি আরও খারাপ হল। নিউজ চ্যানেলে প্যানেল ডিসকাশন চলছিল। একজন বাবা, একজন নেতা আর একজন তথাকথিত সমাজসেবী। বাবা বললেন, এটা কলিযুগ। নেতা বললেন, আমরা তদন্ত চাই। সমাজসেবী চিৎকার করে বললেন, ড্রাইভারকে প্রলোভন দেখানো হয়েছে। কেউ অর্জুনকে জিজ্ঞেস করেনি সে কি অনুভব করছে। কেউ প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করেনি তিনি কি কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন। রাত 10টার সময় অর্জুন একা বসেছিল। মোবাইলে হাজার হাজার মেসেজ, কিছু গালি, কিছু হুমকি। টাকার জন্য বিক্রি হয়ে গেলি, তোর মায়ের লজ্জা হওয়া উচিত। তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি ভুল করেছি? ঠিক তখনই ফোন বাজল। প্রিয়াঙ্কা ফোন করেছিলেন। অর্জুন, তুমি ঠিক আছো? অর্জুনের গলায় শব্দ আসছিল না। সে শুধু বলল, ম্যাডাম, সব শেষ হয়ে গেল। ফোনের ওপারেও নীরবতা ছিল। সেই রাতে প্রিয়াঙ্কা ঘুমোতে পারলেন না। তার অর্জুনের ভাঙা গলাটা বারবার মনে পড়ছিল। ভোর 4টের সময় তিনি ঘর থেকে বেরোলেন। আলমারি খুলে একটা ফাইল বের করলেন। সেই ফাইলে একটা ট্রাস্টের কাগজ ছিল, যা তিনি স্বামীর মৃত্যুর পর বানিয়েছিলেন কিন্তু কখনো শুরু করেননি। নাম ছিল মানবিক সম্মান ফাউন্ডেশন। প্রিয়াঙ্কা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বললেন, এখনও যদি চুপ থাকি তবে আমিও দোষী। সকাল হতেই তিনি প্রেস কনফারেন্স ডাকলেন। ক্যামেরার শাড়ি, মাইক আর সামনে প্রিয়াঙ্কা মঞ্চে দাঁড়িয়ে। আজ না ছিল কোনো দামি স্যুট না গয়না, স্রেফ একটা সাধারণ শাড়ি আর চোখে এক রাস সততা। তিনি বলতে শুরু করলেন, আমি একজন বিধবা। আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি একাকিত্ব সহ্য করেছি। অর্জুন আমার ড্রাইভার নয়, একজন মানুষ। যদি দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একে অপরের কষ্ট বুঝতে পারে, তবে তাকে অপরাধ বলবেন না। মিডিয়া স্তব্ধ হয়ে গেল। প্রিয়াঙ্কা আরও বললেন, আজ আমি আমার সব বিজনেস থেকে কিছু সময়ের জন্য সরে দাঁড়াচ্ছি। আমি সমাজের সাথে লড়তে নয়, সমাজকে আয়না দেখাতে এসেছি। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। প্রেস কনফারেন্সের পর প্রিয়াঙ্কা ভেবেছিলেন ঝড় থামবে। কিন্তু আমাদের দেশে কোনো নারী যখন সমাজের গণ্ডির বাইরে কথা বলে, তখন প্রশ্ন কম আর সাজা বেশি জোটে। পরের দিন খবরের কাগজের হেডলাইন বদলে গেল। ধনী মহিলার ড্রাইভার এখন পুলিশি তদন্তের মুখে। এটা কি সম্মতি ছিল নাকি চাপ? একটা নতুন শব্দ উঠে এলো, তদন্ত। দুপুর 12টার সময় অর্জুনের বাড়ির সামনে পুলিশ জিপ এসে থামল।
সাইরেন ছিল না, কিন্তু নিস্তব্ধতা চিৎকার করছিল। অর্জুন কুমার? একজন পুলিশ জিজ্ঞেস করল। অর্জুনের মা কেঁপে উঠলেন। হ্যাঁ, এই তো। অর্জুন এগিয়ে এলো। আপনাকে থানায় যেতে হবে, কিছু প্রশ্ন আছে। মা অর্জুনের হাত চেপে ধরলেন। আমার ছেলে কোনো অপরাধী নয়। পুলিশ অফিসার মাথা নিচু করে বললেন, আমরাও জানি, কিন্তু ওপরের আদেশ আছে। অর্জুন মায়ের পা ছুঁয়ে বলল, আমি আসব মা। কিন্তু মা জানতেন, থানা থেকে সবাই একইভাবে ফিরে আসে না। ঠিক সেই সময় প্রিয়াঙ্কার ফোনে মেসেজ এলো, অর্জুনকে পুলিশ থানায় নিয়ে গেছে। ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিল। না, তার মুখ দিয়ে বেরিয়ে এলো। তিনি তৎক্ষণাৎ উকিলকে ফোন করে বললেন, আমি এক্ষুনি থানায় পৌঁছচ্ছি। থানা কোনো সিনেমার জায়গা ছিল না। হলুদ দেওয়াল, পুরনো চেয়ার আর গুমোট আবহাওয়া। অর্জুনকে একটা বেঞ্চে বসিয়ে দেওয়া হয়েছিল, সামনে ইন্সপেক্টর সিং। ইন্সপেক্টর বললেন, সত্যিটা বলো, তোমাকে কি বাধ্য করা হয়েছিল? অর্জুন চমকে গিয়ে বলল, না স্যার, এমন কিছুই ছিল না। ইন্সপেক্টর ভ্রু কুঁচকে বললেন, ভেবে চিনতে জবাব দাও, এটা তোমার উপকারেও আসতে পারে। অর্জুন বুঝে গেল এটা প্রশ্ন নয়, ওকে একটা পথ দেখানো হচ্ছে। অর্জুন কাঁপা গলায় বলল, স্যার, আমি গরিব হতে পারি, কিন্তু মিথ্যে বলতে পারব না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। তখনই দরজা খুলে প্রিয়াঙ্কা ভেতরে ঢুকলেন। সাদা শাড়ি, মুখ শান্ত, কিন্তু চোখে আগুন। ইন্সপেক্টর সিং, আমি প্রিয়াঙ্কা মালহোত্রা, তিনি বললেন। পুরো থানা উঠে দাঁড়াল। আপনি বসুন ম্যাডাম, ইন্সপেক্টর বললেন। প্রিয়াঙ্কা অর্জুনের দিকে তাকালেন, সে মাথা নিচু করে বসেছিল। আপনি ওকে এভাবে প্রশ্ন কেন করছেন, যেন ও একজন অপরাধী? প্রিয়াঙ্কা বললেন। ইন্সপেক্টর বললেন, ম্যাডাম, মিডিয়া প্রেশার আছে, আমাদের দেখতে হবে যে একজন গরিব মানুষ কি সবসময় দোষীই হয়। ইন্সপেক্টর চুপ হয়ে গেলেন। প্রিয়াঙ্কার উকিল ফাইল খুললেন। দুজনেই প্রাপ্তবয়স্ক, কোনো অভিযোগ নেই, জোর জবরদস্তি নেই, তবে কেস কিসের? একজন সিপাহী বলল, ম্যাডাম, ওপর থেকে ফোন আসছে। প্রিয়াঙ্কা বুঝে গেলেন এই বিষয়টি এখন আর আইনের নয়, নৈতিকতার নাটকে পরিণত হয়েছে। থানার বাইরে ক্যামেরা জড়ো হয়ে গিয়েছিল। বিকেলে অর্জুনের বয়ান রেকর্ড হল। সে পরিষ্কার বলল, আমি কোনো টাকা নিইনি, আমার ওপর কোনো চাপ ছিল না, আমি নিজের ইচ্ছায় সব সিদ্ধান্ত নিয়েছি। ইন্সপেক্টর শেষ প্রশ্ন করলেন, যদি সমাজ তোমাকে দোষী সাব্যস্ত করে তবে? অর্জুন মাথা তুলে বলল, তবে সমাজ ভুল। সেই একটি বাক্য ঘরের আবহাওয়া বদলে দিল। রাতে অর্জুনের মা থানার বাইরে বসেছিলেন, হাতে পুজোর থালি। ঠাকুর, আমার ছেলেকে বাঁচিয়ে দিও, তিনি বিড়বিড় করছিলেন। একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করল, আপনার কি লজ্জা লাগে না? মা প্রথমবার কারো সাথে চোখ মেলালেন। লজ্জা তাদের পাওয়া উচিত যারা সত্যি না জেনে বিচার করে, তিনি বললেন। ক্যামেরা নুয়ে গেল। পরের দিন প্রিয়াঙ্কা একটা খোলা চিঠি জারি করলেন, যদি অর্জুনের সাজা হয় তবে আমারও হোক, কারণ মানবতা কখনো একতরফা অপরাধ হয় না। এই লাইনটি দেশ জুড়ে ছড়িয়ে পড়ল। কিছু মানুষ প্রথমবার থেমে ভাবতে শুরু করল। আদালতের সিঁড়ি সবসময় ভারী লাগে। অর্জুন যখন প্রথমবার সেখানে পৌঁছাল, তার মনে হল যেন প্রতিটা কদম তার অতীত, দারিদ্র্য আর স্বপ্নের ওজন বহন করছে। তার একপাশে মা, যার চোখে ভরসা, অন্য পাশে প্রিয়াঙ্কা, সাধারণ পোশাকে শান্ত আত্মবিশ্বাসে দাঁড়িয়ে। সামনে আইন। জজ ফাইল দেখলেন। বিষয়টি সংবেদনশীল, তিনি বললেন, কিন্তু আদালত আবেগ দিয়ে নয়, তথ্য প্রমাণ দিয়ে চলবে। প্রসিকিউশন পক্ষ দাঁড়াল। মাই লর্ড, এটি ক্ষমতার অপব্যবহার। ধনী মহিলা আর গরিব ড্রাইভার, এখানে সমতা কোথায়? কোর্টরুমে ফিসফাস ছড়িয়ে পড়ল। অর্জুনের বুক ধড়ফড় করছিল। তার উকিল উঠে দাঁড়ালেন। মাই লর্ড, সমতা টাকা দিয়ে ঠিক হয় না, সম্মতি দিয়ে ঠিক হয়। জজ অর্জুনের দিকে তাকিয়ে বললেন, আপনি কি কিছু বলতে চান? অর্জুন উঠে দাঁড়াল। হাত কাঁপছিল, কিন্তু গলা নয়। আমি গরিব, সে বলল, কিন্তু আমাকে মানুষ হিসেবে গণ্য করা হোক, এটুকুই আশা রাখি। পুরো কোর্ট কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। দ্বিতীয় শুনানিতে এক নতুন মোড় এলো। একজন লোক সাক্ষ্য দিতে এলো। আমি প্রিয়াঙ্কার বাংলোয় কাজ করতাম, আমি অর্জুনকে টাকার কথা বলতে শুনেছিলাম। মিডিয়ার ক্যামেরা চকচক করে উঠল। প্রিয়াঙ্কা লোকটিকে দেখলেন, তার চেহারা চেনা ছিল না। প্রিয়াঙ্কার উকিল প্রশ্ন করলেন, আপনি কবে কাজ ছেড়েছেন? 6 মাস আগে। আর অর্জুন সেখানে 2 বছর ধরে কাজ করছে, আপনি কোন তারিখে কথা শুনেছিলেন? সাক্ষী তোতলাতে শুরু করল। জজ ধমক দিয়ে বললেন, সত্যি বলুন। কয়েক সেকেন্ড পর সাক্ষী ভেঙে পড়ল।
আমাকে টাকা দেওয়া হয়েছিল মিথ্যে বলার জন্য। সে মাথা নিচু করে নিল। কোর্টরুমে হুলুস্থুল পড়ে গেল। বাইরে দাঁড়ানো সাংবাদিকরা এখন একে অপরের থেকে নজর সরাচ্ছিল। কাল যারা চিৎকার করছিল, আজ তারা চুপ। একজন সিনিয়র সাংবাদিক প্রিয়াঙ্কার কাছে এসে বললেন, বোধহয় আমাদের ভুল হয়ে গেছে। প্রিয়াঙ্কা শুধু বললেন, বোধহয় নয়, নিশ্চিতভাবে। পরের শুনানিতে জজ অর্জুনের মাকে কথা বলার অনুমতি দিলেন। মা ধীর পায়ে কাঠগড়ায় এলেন। আপনার ছেলে কেমন মানুষ? জজ জিজ্ঞেস করলেন। মায়ের চোখ ভিজে এলো। আমার ছেলে কখনো মিথ্যে বলে না। ও যদি বলেছে ও কোনো ভুল করেনি, তবে সেটাই সত্যি। প্রসিকিউশন জিজ্ঞেস করল, আপনার কি এই সম্পর্কে লজ্জা লাগে না? মা সরাসরি তাকিয়ে বললেন, লজ্জা আমার দারিদ্র্যের জন্য নয়। লজ্জা আমার এই জন্য লাগে যে মানুষকে তার মর্যাদা দিয়ে মাপা হয়। কোর্টরুমের অনেকের চোখ ভিজে গেল। শেষ দিনে প্রিয়াঙ্কাকে বয়ান দিতে ডাকা হল। তিনি দাঁড়িয়ে বললেন, আমি আমার স্বামীকে হারিয়েছি, তারপর আমি নিজেকেও হারিয়ে ফেলেছিলাম। অর্জুন আমাকে সাহায্য করেনি, ও আমাকে মানুষ হিসেবে সম্মান দিয়েছে। এটা যদি অপরাধ হয়, তবে আমি তা মাথা পেতে নেব। জজ হাতুড়ি ঠুকলেন। আদালত মনে করে কোনো অপরাধ প্রমাণিত হয়নি। অর্জুন নির্দোষ এবং এই আদালত মিডিয়া ট্রায়ালের তীব্র নিন্দা করছে। হাতুড়ি বাজল। এক মুহূর্তের জন্য সব থেমে গেল। তারপর অর্জুনের মা কেঁদে ফেললেন। প্রিয়াঙ্কার চোখ বন্ধ হয়ে এলো। মানবতা জিতে গিয়েছিল। বাইরে ভিড় ছিল, ক্যামেরা আবার সামনে এলো, কিন্তু আজ প্রশ্ন বদলে গিয়েছিল। আপনি কি বলতে চান? এক রিপোর্টার জিজ্ঞেস করল। প্রিয়াঙ্কা বললেন, আজ কোনো ধনী বা ড্রাইভারের জয় হয়নি, আজ একজন মানুষের জয় হয়েছে। অর্জুন মাইক নিল না, সে শুধু মায়ের পা ছুঁয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। আদালত রায়ে দিলেও সমাজ তা মেনে নেবে কিনা তা বড় প্রশ্ন ছিল। অর্জুন যখন নিজের পাড়ায় পৌঁছল, সেই একই রাস্তা, একই মানুষ, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। যারা কাল ফিসফাস করছিল, আজ তারা চুপ। এক বৃদ্ধ কাছে এসে বললেন, ভুল বুঝেছিলাম বাবা। অর্জুন মাথা নিচু করে বলল, বুঝেছেন, এটাই বড় কথা কাকা। কিছু বাচ্চা দৌড়ে এসে বলল, ভাইয়া, আপনি টিভিতে এসেছিলেন। অর্জুন হাসল। তার প্রথমবার মনে হল সমাজ বদলাতে পারে। প্রিয়াঙ্কা তার কথা রাখলেন। মানবিক সম্মান ফাউন্ডেশন দাপ্তরিকভাবে শুরু হল। প্রথম মিটিং কোনো বড় হোটেলে নয়, এক সাধারণ হলে হল। প্রিয়াঙ্কা মঞ্চে দাঁড়িয়ে বললেন, এই ফাউন্ডেশন টাকা দিয়ে নয়, সম্মান দিয়ে চলবে। এটা তাদের জন্য যাদের সমাজ কথা বলার সুযোগ দেয় না। প্রিয়াঙ্কা চাইলেন লোকে ভাবুক, হাততালি না দিক। এক সপ্তাহ পর প্রিয়াঙ্কা অর্জুনকে ডাকলেন। বাংলোয় নয়, ফাউন্ডেশনের অফিসে। বসো অর্জুন, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। অর্জুন চুপচাপ শুনল। তুমি এখানে ড্রাইভার নও, কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবে। তোমার অভিজ্ঞতা অনেকের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে। অর্জুনের চোখ ভিজে এলো। ম্যাডাম, প্রিয়াঙ্কা হেসে বললেন, এখন থেকে আমরা নাম ধরে কথা বলবো। অর্জুনের জীবন ধীরে ধীরে বদলাতে লাগল। সে সেই সব মানুষের সাথে মিশতে শুরু করল যারা সমাজের কিনারায় দাঁড়িয়েছিল। কাজের লোক, ডেলিভারি বয়, গার্ড, তাদের কথা শুনত, তাদের ফর্ম ভরে দিত। মিডিয়া যারা একসময় প্রশ্ন তুলছিল, এখন তারা ইন্টারভিউ চাইছে। একটা চ্যানেল জিজ্ঞেস করল, আপনাদের দুজনের সম্পর্কের নাম এখন কি? প্রিয়াঙ্কা শান্ত স্বরে বললেন, সম্মান। শুধু একটা শব্দ। এক সন্ধ্যায় প্রিয়াঙ্কা নিজের ঘরে বসেছিলেন। সেই বাংলো, সেই দেওয়াল, কিন্তু আজ নিস্তব্ধতা আলাদা ছিল। ভয় ছিল না, অভিযোগ ছিল না। তিনি অভিজিতের ছবির সামনে প্রদীপ জ্বালালেন। আমি এগিয়ে গিয়েছি, তিনি আস্তে করে বললেন। সেই রাতে অর্জুন মায়ের পাশে বসেছিল। মা, আমি আবার পড়াশোনা শুরু করতে চাই, সে বলল। মায়ের চোখে চকমক করে উঠল। দেরি হয়ে যায়নি তো? মা জিজ্ঞেস করলেন। অর্জুন হেসে বলল, সত্যের জন্য কখনো দেরি হয় না। ফাউন্ডেশনের মাধ্যমে প্রথম কেস সমাধান হল। একজন মহিলা ড্রাইভার, যাকে মিথ্যে অপবাদে বের করে দেওয়া হয়েছিল। প্রিয়াঙ্কা আর অর্জুন নিজে তার বাড়ি গেলেন। যখন সেই মহিলা বললেন, আপনারা আমার ইজ্জত ফিরিয়ে দিলেন, তখন প্রিয়াঙ্কার চোখ ভিজে এলো। প্রিয়াঙ্কা বললেন, আপনার ইজ্জত তো কখনো যায়নি। সময় অনেক কিছু বদলে দেয়, কিন্তু কিছু গল্প সময়কেও বদলে দেয়। প্রিয়াঙ্কা আর অর্জুনের গল্প এখন আর কোনো খবর ছিল না, তা এক দৃষ্টান্তে পরিণত হয়েছিল। সরকারের পক্ষ থেকে এক বড় অনুষ্ঠান রাখা হল। বিষয় ছিল সম্মান ও সমতা। প্রিয়াঙ্কাকে প্রধান বক্তা করা হল। মঞ্চ বড় ছিল, কিন্তু প্রিয়াঙ্কার কণ্ঠস্বর তার চেয়েও বড়।
প্রিয়াঙ্কা মাইকের সামনে এসে বললেন, আমি এখানে কোনো ধনী বা বিধবা হিসেবে আসিনি। আমি এখানে একজন মানুষ হিসেবে দাঁড়িয়েছি। আমাকে প্রায় জিজ্ঞেস করা হয় সেই রাতের জন্য আমার কোনো আফসোস আছে কিনা। তিনি একটু থেমে বললেন, না, আমার আফসোস সেই সমাজের ওপর যারা মানুষকে তার মর্যাদা দিয়ে বিচার করে। আমরা সবাই কখনো না কখনো একা হই, আর একাকিত্বে যদি দুজন মানুষ একে অপরের সহায় হয় তবে তা অপরাধ নয়, তা হল মানবতা। পুরো হল হাততালিতে ফেটে পড়ল। প্রিয়াঙ্কা বললেন, আমি আজ এমন একজনকে এখানে ডাকতে চাই যাকে একসময় ড্রাইভার বা আসামি বলা হয়েছিল, কিন্তু যে কখনো মিথ্যে বলেনি। অর্জুন। পুরো হল দাঁড়িয়ে গেল। অর্জুন মঞ্চে এলো। আজ তার পোশাক সাধারণ ছিল, কিন্তু আত্মসম্মান ছিল অসাধারণ। অর্জুন মাইক ধরে কাপা গলায় বলল, আমি অনেক বড় কথা বা ভাষণ জানি না, কিন্তু এটুকু জানি মানুষের সম্মান টাকা দিয়ে নয়, সত্যি দিয়ে হয়। আমার গল্প যদি একজনকে সত্যি বলার সাহস দেয়, তবেই আমি নিজেকে সফল মনে করব। সামনের সারিতে বসে অর্জুনের মা কাঁদছিলেন, গর্বের জল। এই গল্প কোনো ধনী বা ড্রাইভারের নয়, এই গল্প সেই সমাজের যে প্রশ্ন করে কিন্তু শোনে না, আর সেই দুজন মানুষের যারা সত্যি বলার দাম চুকিয়েছে কিন্তু মানবতা ছাড়েনি। কারণ যখন সত্যি আর সম্মান একসাথে দাঁড়ায়, তখন পৃথিবী নড়ে যায় না, পৃথিবী বদলে যায়। গল্প এখানেই শেষ হল। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। কমেন্টে নিজের শহরের নাম লিখুন। আপনাদের একটি ছোট সাপোর্টই এই রকম গল্প আনার শক্তি দেয়।